আমার সন্দেহ মেটাতে আবার হাজির হলাম জার্নালিস্ট শ্যামল বাবুর কাছে। দীপশিখা দেবী তার ছেলের দায়িত্ব নিতে বলেন শ্যামল বাবুকে। রঞ্জন বাবুর গ্রামের বাড়িতে পৌঁছেও দীপশিখা দেবীর ছেলের খোঁজ পাননি শ্যামল বাবু। আমি আর নন্দা রঞ্জন বাবুর গ্রামের বাড়িতে গেলাম। ছেলেটা মরে গেছিল, মা ফিরে আসেনি বলে কাঁদতে কাঁদতে জ্বর, আর তাতেই ছেলেটা মারা গেছে। ছেলে তো শুনেছিলাম ট্রেনে করে কোথায় চলে গেছিল, কলকাতাতেই হবে। আমি তখন এখানে ছিলাম। এই শোন, বাইরের কাউকে আমাদের পরিবার নিয়ে এত কথা বলতে হবে না, আপনারা এবার আসতে পারেন। দিদি ভাই, আমার মনে হয় না এখানে কাউকে জিজ্ঞেস করে কিছু লাভ আছে, জানো তো। শুধু শুধু সময় নষ্ট করা হচ্ছে, এরা কিচ্ছু বলবে না। আর সত্যিই তো, সেই 40 বছর আগের ঘটনা, বেশিরভাগ লোক তো জানেই না। কেউ কিছু জানে না এটা আমি মানতে পারবো না নন্দা। আমার বিশ্বাস এরা অনেকেই অনেক কিছু জানে, কিন্তু আমাদের কাছে চেপে যাচ্ছে। ছেলেটার সাথে কিছু একটা হয়েছিল যেটা এরা আমাদের বলতে চাইছে না। কি করে বুঝলে? পরিবারের লোকজনদের মধ্যে বাচ্চাটার সম্পর্কে এক একজন এক এক রকম কথা বলছে। কেউ বলছে মরে গেছে, কেউ বলছে ট্রেনে করে চলে গেছে। কারো কথার সাথে কারো কথার কোনো মিল নেই। অথচ ফিল্ম স্টার রঞ্জন কুমারের কথা যখন উঠলো, তখন কিন্তু তাদের গর্বে বুকটা একেবারে ফুলে উঠল। অথচ দেখ, তার ছেলে সম্পর্কে এতটা উদাসীন তারা। তোর এই ব্যাপারটাতে খটকা লাগেনি? দিদি ভাই, এসব নিয়ে আমি ভাবতে পারছি না এখন, আমি ভাবতে চাইছিও না। খটকা লাগাও আমি, এসব দিয়ে তুমি কি করবে বলো তো? তুমি নিজের কথাটা কখন ভাববে দিদি ভাই? আজ 6 দিন শেষ হয়ে গেল দিদি ভাই, কাল 7 নম্বর দিন। তুমি ওর অতীত খুঁজে বের করার চেষ্টা করছো, আর ও এই সময় এই মুহূর্তে তোমার ক্ষতি করতে চাইছে। সেটা তুমি কেন বুঝতে পারছো না দিদি ভাই? এতটা নির্বিকার থেকো না তুমি দিদি ভাই, প্লিজ। আমি নির্বিকার থাকছি না, কিন্তু দেখ, আমাকে তো একটা সূত্র ধরে এগোতে হবে। সবার আগে লোকটাকে খুঁজে বের করতে হবে, ওকে জেলে পুরতে হবে, তারপর 5% যা যা নিয়ে রিসার্চ করা তুমি করবে। আর কে বলতে পারে, লোকটা হয়তো এখন এখানেই আছে, আমাদের ফলো করছে। এত টেনশন করছিস কেন? আচ্ছা দেখ, আমরা চাইলেও কিন্তু লোকটাকে খুঁজে বার করতে পারবো না, আর আমি তো আরোই পারবো না। এটা পুলিশের কাজ। শুনলি তো অরূপ কি বললো? পুলিশ হন্যে হয়ে লোকটাকে খুঁজছে। আর একটা কথা আমি জানি, অরূপ যেখানে জানে আমার বিপদ, ও 100% চেষ্টা করবে লোকটাকে খুঁজে বার করার। আমি জানি না, আমি ভাইকে ফোন করছি, আমি দেখি ও কোনো খবর পেলো কিনা। না, ফোন করিস না, ও কাজে আছে, বিরক্ত হবে। কেন করছিস? কি করবো তাহলে তুমি বলো? হাত পা গুটিয়ে বসে থাকবো? দিদি ভাই, যতক্ষণে আমরা বাইরের লোকজনকে জিজ্ঞেস করে বেড়াবো, ততক্ষণে ও কিন্তু আরো অনেক অনেক স্টেপ এগিয়ে যাবে। বুঝতে পারছো না কেন তুমি? নন্দা, আমরা কেউই তো হাত পা গুটিয়ে বসে নেই, কিন্তু ওই লোকটাকে ধরতে গেলে ওর সাইকোলজিটা বুঝতে হবে, ওর মানসিক অবস্থাটা বুঝতে হবে, ওর অতীতটাকে খুব ভালো করে আমাদের জানতে হবে। আমার বিশ্বাস অনেক কিছু লুকিয়ে আছে ওর ছেলেটির জীবনে। একটা 4 বছরের শিশু হঠাৎ করে পৃথিবীতে একা হয়ে গেল। তার বাবা তার মাকে ছেড়ে দিল, আর মা সোজা পাগলা গারোতে। ওই 4 বছরের বাচ্চাটার কাছে ওর মা হারিয়ে গেছে, আর ওর আশেপাশে যারা ছিল, ওর আত্মীয় স্বজন, কেউ কিন্তু ওর কথা ভাবেনি। এটা কেন মনে হলো তোমার যে ভাবেনি কেউ ওর কথা? মনে হলো কারণ তা না হলে বাচ্চাটার কি হলো তার সঠিক খবর কেউ দিতে পারছে না। আশ্চর্য না? আমার ধারণা না, আমার বিশ্বাস ওর বাড়ি, ওর সম্পত্তি সব কিছু হাতিয়েছে ওর আত্মীয় স্বজন। সেই জন্যই ওর সম্বন্ধে মুখ খুলতে এদের এত আপত্তি। কিন্তু এরা তো সবাই 40 বছর আগে ছিল না। না, কিন্তু এদের মধ্যে কেউ কেউ তো ছিল, আর বাকিরা তো এদেরই পরিবারের লোকজন। আমার ধারণা তারা তাদের বাবা মার কাছ থেকে সব কথা শুনেছে। আর দেখ, ফিল্ম স্টার রঞ্জন কুমারের ছেলে, পরিবারের লোকজনদের একটু কৌতূহল তো থাকবেই। শ্যামলবাবু এসেছিলেন বাচ্চাটার খোঁজ করতে, তখনও কিন্তু এরা কেউ কিচ্ছু বলেনি।
তার মানে একটা ঘটনাকে এদের পরিবারের সবাই মিলে ধামাচাপা দিতে চাইছে। এমন কিছু হয়েছিল ছেলেটার সাথে যার প্রতিশোধ সে এতদিনে নিয়েছে। তার বাবাকে এতদিন পরে খুঁজে বার করে সে মেরে ফেলেছে। তাই তুমি বলছো যে জয়দ্রতকে খুঁজে বের করতে গেলে ওর অতীতটাকে জানতেই হবে, তাই তো? সেসব তো ঠিক আছে, কিন্তু দিদিভাই কাল তো 7 দিন, 7 দিন পেরিয়ে গেলে, 7 দিন কেটে গেলে কি হবে দিদিভাই? চল। আমাকে অপেক্ষা করতে হবে আর 7টা মেয়ের সাথে যা হয়েছে তার জন্যে। জয়দ্রত আমাকে তার ডেরায় ধরে নিয়ে যাবে আর তারপর প্লিজ প্লিজ এসব বলো না। আমার ভাইটা যে কি করছে, একটা সারা দিন চলে গেল, একটা লোককে খুঁজে বের করতে পারো না, আশ্চর্য। গাড়িতে ওঠ, এখানে কারোর সাথে কথা বলে কোনো লাভ নেই। চল আয়। চলো কালু। কি চাই? আপনার কি রঞ্জনের ছেলের খোঁজ করছেন? হ্যাঁ করছি, তাতে আপনার কি? কে আপনি? আপনারা ভুল পথে গেছেন, আমি তাই বলতে এলাম। ওরা কেউ কিছু বলবে না, ওরা কেউ কিছু করবে না। নিজেদের অপকর্ম, নিজের পরিবারের অপকর্মের কথা কেউ বলে? আমি সত্যি বলছি ম্যাডাম, আপনারা ভুল জায়গায় খবর নিতে গেছিলেন। আপনি জানেন ছেলেটার কি হয়েছিল? সে এখন কোথায়? হ্যাঁ, আমি জানি তার অতীতের কথা। কি কথা? এখানে না, অন্য কোথাও চলুন। নন্দা গাড়িতে উঠে আয়। আপনিও আসুন। হ্যাঁ সেই ভালো, সামনে একটা থাবা আছে, সেখানে গিয়ে কথা বলা যাবে। নন্দা গাড়িতে উঠে আয়, এখানে বেশিক্ষণ না থাকাই ভালো। আপনি উঠে পড়ুন, আসুন। দিদি অর্ডারটা। চা বলি, আপনি চা খাবেন তো? 3টে চা দাও। বলুন। আমার নাম সমীর, সমীর বোস। এবার বলুন, আপনি রঞ্জন কুমারকে কি করে চেনেন? যা বলবো সে বিশ্বাস করা খুব কঠিন, তবে আমি যা জানি ছেলেটার যা হয়েছিল মানুষ হিসেবে মেনে নিয়ে যদি চিরকাল চুপ করে থাকি, তাহলে জীবনে আমাকে অনুশোচনা নিয়েই মরতে হবে। মানুষ যে এত নৃশংস হতে পারে তা এই ঘটনা ঘটার আগে আমি কোনোদিন মানিনি, জানেন? কি হয়েছিল? গাড়িতে ওঠার আগে আপনি এই পরিবারের অপকর্ম সম্পর্কে কিছু বলছিলেন। কি করেছিল এরা? তাহলে একটু আগে থেকেই বলি। আমাদের গ্রামে নিরঞ্জন নিজের চেষ্টায় এখান থেকে কলকাতায় গিয়ে সিনেমার হিরো হলো। রঞ্জন কুমার নামে চিনল সবাই তাকে, এদিকে আর বিশেষ আসতো না। কিছুদিন পরে কলকাতায় তার কীর্তি কাহিনী শুনে তার বউ গেল বরকে ফিরিয়ে আনতে। তার কিছুদিনের মধ্যেই চিত্ররথ পত্রিকায় বেরোলো একজন মহিলা রঞ্জন কুমারের মাথার চুল কেটে তাকে বশ করতে গিয়েছিল। ব্যাস, ওই মহিলার বিবরণ শুনে এখানে সবাই বুঝে গেল ওই মহিলা
নিরঞ্জনের বউ দীপশিখা ছাড়া আর কেউ নয়। কি সর্বনাশী মেয়ে ছেলে দেখেছো? পেটে পেটে এত, সে কিনা ছুটেছে টুকটাক করতে। হ্যাঁ গো দিদি, এসব কি গো? বাড়িতে এমন একটা মানুষ ছিল, এতদিন জানতেও পারিনি। জানতে না পারার কি আছে? আমি ঠিকই ধরেছিলাম, ও মেয়ে মানুষ মন্তর তন্তর টুক গুণ সব জানে। ও মা, এমন একটা মানুষ সংসারে থাকলে তো অনর্থ হয়ে যাবে গো দিদি। ছেলেপুলে নিয়ে ঘর করি, সে যদি ফিরে আসে। ফিরে আসবে মানে? তাকে ঢুকতে দেবে কে? ওসব মন্ত্রতন্ত্র করা মানুষকে ঝাঁটিয়ে বার করে দেবো একবার। এত বড় সাহস আমাদের সংসারে থেকে এইসব কুকীর্ত করবে? তাই তো বলি, এই সংসারে নজর লাগলো কার? হ্যাঁ, সব ওই মেয়ে মানুষটার ক্ষেত্রে। দেখেছো, বাপের বাড়ি থেকে সব মন্ত্র তন্তর গুন্তুক শিখে এসেছে, এসে এখানে এই সমস্ত কীর্তি করছে। ওই সব মেয়েদেরকে মাথা মুড়িয়ে হল ঢেলে একবার ঘর থেকে বের করে দিতে হয়। এই, ডাব ডাব করে তাকিয়ে আছিস কেন রে? চোখ না একেবারে গেলে দেবো। চল নাম, নাম বলছি, নাম। নজর দেখো, হবে না ওই মাইরি তো ছা। হ্যাঁ গো দিদি, দীপশিখার ছেলেকে কি এখানে রাখবে নাকি গো? বললেই হলো। তারপর ছেলেটার কথা ভাবুন, 4 বছরের একটা শিশু, সমস্ত দায়িত্ব পড়লো তার ঘাড়ে। আচ্ছা, ওরা কি ছেলেটাকে, মানে ছেলেটার সামনেই ওর মাকে নিয়ে এসব কথা বলছিল? শুধু তাই নয়, মায়ের টুকটাকের শাস্তিটাও ওই ছোট ছেলেটাকেই দিতে চাইলো। সে কি? হ্যাঁ, এরা সেসব লোক যারা বাপ মায়ের পরে সব থেকে আপনজন, জেঠি, কাকি, পিসিরা। কি শাস্তি দিল ওকে? ও তো তখন একটা দুধের শিশু ছিল। এ কি কি ধরনের আজব বিচার সব? ছেলেটাকে ধরলো এই আত্মীয় স্বজন মিলে, তারপর নিয়ে গেল। চল এখান থেকে, তোর মেয়ে হাত গুঁড়ো করে দেবো একবার বিয়া দুটি করলে। গলার কি জোর দেখেছো দিদি? এ ছেলে তো দেখছি মায়ের থেকে সবগুলি পেয়েছে। গুনে গুনে সব বের করে দেবো, পদের ধারী হয়েছে সব। হ্যাঁ? যত আপত্তি আমাদের কপালেই জুটেছে রে। নাও দিদি, চুলটা কেটে দাও এবার, নেড়া করে দাও একবারে। মা চুল কেটে লোকের সর্বনাশ করে, এবার ছেলেকে দিয়ে বুঝুক, বেশ হবে। কত কথায় কাজ কি, তাড়াতাড়ি নেড়া করো না। নে, এবার দেখে দে ছেলেটাকে, যাতে আর মায়ে পড়ে কোনোদিন আর বজ্জাতি করতে না পারে। দেখে দি মানে? এরপর ওরা কি করলো ছেলেটার সাথে? ওই দজ্জাল মহিলাটি চলন্ত উনুন আর লোহার শিক আনলো। কেন? ওই বাচ্চাটার মাথায় গরম লোহার শিক দিয়ে উল্টি করে দিল ডাইনির ছেলে। এরা নাকি মায়ের জাত। দীপশিখা দেবীর অন্ধবিশ্বাস ছিল কুসংস্কারে। উনি তার স্বামীকে ফিরিয়ে আনতে গিয়েছিলেন, আর এরা অন্ধবিশ্বাস কুসংস্কারের বশে একটা বাচ্চার সাথে এরকম করলো। ছি 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 ছি, এরা তো বনের পশুর থেকেও অধম। দিদি ভাই, ডাইনি সন্দেহ, খুন, অত্যাচার এসব তো আমরা কত পড়ি। আর আজ পরিস্থিতি জয়কে। তারপর আতঙ্কে, যন্ত্রণায় ছেলেটার জ্বর এসে গেল রাতে। হে, একেবারে আত্মরা করে ছেড়েছে যে। তা কি করবো দাদা, ওই ডাইনি ছেলেকে পুষবো নাকি? এ যা জ্বর দেখছি টিকলে হয়, এসে গেলে আবার ঝামেলায় পড়তে হবে। হ্যাঁ গো, ঝামেলা কিসের? কে খোঁজ নেবে? কেউ তো নেই। আহাম্মকের মতন কথা বলো না তো। গায়ে কুচুটে লোকের অভাব আছে নাকি? পুলিশ জানলে মাথায় আবার উল্কি। কি যে করো না। গায়ে যা জ্বর দেখছি, সারা রাত কাটবে তো? গায়ের জ্বর ঠান্ডা করে দিলেই হয়।
ঠিকানা লাগিয়ে দাও ছেলে। বাপ শহরে, মা জেলে, আর ছেলে নিরুদ্দেশ। তারপর আমরা ছাড়া এবারে আর ভোগ করা রইলটাকে। গা ঠান্ডা করে দাও মানে? কি করলো? বরফ চাপা দিয়ে ছেলেটাকে ফেলে রাখলো। তারপর রাতের অন্ধকারে কি গো, এখানে কোথাও ফেলে রেখে গেলেই তো হয়। না না, গায়ের কেউ যদি চিনে ফেলে তাড়াতাড়ি পাঁচালি স্টেশনের দিকে চলো। কেউ কেউ যদি দেখে ফেলে? না না, এত রাত আবার কে দেখবে? তার থেকে এরপরে যে ট্রেনটা আসবে সেই ট্রেনের কামরায় ফেলে দিলেই হবে। চল চল পাঁচালি, চল চল চল। রাতের অন্ধকারে ট্রেনের কামরায় এই আধমরা ছেলেটাকে রেখে পালিয়ে গেল। তারপর? আর জানি না তারপর বাঁচলো না মরলো, আমি আর কিছুই জানি না। ভদ্রলোকের মুখোশ পরে এতগুলো বছর নিশ্চিন্তে কাটিয়ে দিল। আচ্ছা, আপনি এত কিছু জানেন, এত কিছু জেনেও এতগুলো বছর আপনি চুপ করে বসেছিলেন? কিছু করার কথা কখনো মনে হয়নি আপনার? হয়তো নিয়তি ছিল এটাই, কিন্তু আমি কিছুই করতে পারিনি। রঞ্জন আমার বন্ধুর মতো ছিল। ওদের বাড়ির ঠিক খানিক আগেই আমাদের বাড়ি। আমি সেদিন বাড়িতে ছিলাম না, ব্যবসার কাজে বাইরে গিয়েছিলাম। বাড়িতে এসে বউয়ের মুখে সব শুনলাম। আপনার আপনার স্ত্রী সব দেখেছিলেন? না, সে দেখেনি, সে শুনেছিল কাজের মেয়ের মুখে। পাড়া প্রতিবেশী কেউ কেউ দেখেছিল, কিন্তু কেউ মুখ খোলেনি। কেন কেন মুখ খুলেনি? আশ্চর্য, একটা শিশুর ওপর এত অত্যাচার হলো, কেউ কিচ্ছু বললো না, সবাই চুপ করে থাকলো। সবাই গা বাঁচিয়ে চলে গেল। আমার ভাবতেই কিরকম লাগছে। সত্যি? কি বলবো বলুন, ওদের বাড়ির ঘটনা, কেউ ঝামেলা নিতেই চাইল না। তাছাড়া বাড়ির পুরুষেরা ঠিক সেই সময় কেউই ছিল না। পাড়ার মেয়েরা ওই বাড়ির দরজাল মহিলাদের ভয় পেত, আর তাই। কিন্তু তারপর কেউ জানতে চায়নি ওই ছেলেটা কোথায় গেল? কেউ খোঁজ নেয়নি পাড়া থেকে? হ্যাঁ, নিয়েছিল। ওরাকে বলেছিল ছেলে মাকে খুঁজতে বাড়ি থেকে পালিয়ে গেছে। আর তারপরে যা হয়, সময়ের সাথে সাথে সবাই সব ভুলে গেল। সংসারটা ছাড়খাড় হয়ে গেল রঞ্জনের জন্য, একেবারে ছাড়খাড়। বউঠান একজন শান্তশিষ্ট মহিলা ছিল, তাকে এভাবে ঠকতে হবে কোনদিন ভাবে। একটা কথা জিজ্ঞেস করবো? দীপশিখা দেবী, উনি কি সত্যি এসব টুকটাক করতে পারতেন? এটা একটা ভাগ্যের ফের। ওই যে চিত্ররত্ন একটা ম্যাগাজিন, তাতে বউঠানি খবরটা বেরিয়েছিল। আর ঠিক তার আগের ইস্যুতেই একটা লেখা বেরিয়েছিল। সেখানে নাকি লেখা ছিল কিভাবে চুল কেটে মানুষকে বশ করা যায়। আপনি কি করে জানলেন? আমার স্ত্রীর কাছে বউঠান সেটা নিয়ে এসেছিল। ও দিদি, আরে দীপশিখা যে, বসো বসো। দেখো দেখো, এখানে কি লেখা আছে দেখো। এখানে যা লেখা আছে তাই নাকি ফলে। কি লেখা আছে তুমি বলো না। তুমি দেখো না, এবার মনে হয় এতদিন পর একটা রাস্তা বেরোলো, জানো? এ কি, এ তো টুকটাক, বশীকরণ, এসবই তো লেখা আছে এই বইতে। এসব নিয়ে কি হবে? আর তুমি বা তো এসব নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? আর কি করি বলো, আমি তো সব হারিয়েছি। এটা করে যদি কিছু হয়। দীপা,
তোমার মাথাটা খারাপ হয়েছে নাকি? এসব করে আদৌ কিছু হয়? এখন তো আমি খড়কুটো পেলেও আঁকড়ে ধরবো দিদি। একবার শেষ চেষ্টা করে দেখি না। এটা ছাড়া তো আমার আর কাছে কোনো রাস্তাই নেই। কি জানি না এসব করে আদৌ কিছু হয় কি না। তবে খুব খারাপ লাগে জানো তো তোমার কপালটা দেখে। দেখো দিদি, এখানে যখন লেখা আছে না, নিশ্চয়ই কেউ সুফল তো পেয়েছে বলো। আমি একবার শেষ চেষ্টা করি না, চেষ্টা করে দেখি না তাকে কাছে আনা যায় কিনা। যেটুকু জানালাম আপনাকে জানিয়ে খানিকটা ভারমুক্ত হলাম। আর যে কটা দিন বাঁচব অন্তত আমি নিজেকে কম অপরাধী বলে ভাবতে পারব। বুকের মধ্যে কথাগুলো জমেছিল, কোনোদিন কাউকে বলতে পারিনি। আচ্ছা, আপনারা তার খোঁজ করছেন কেন? সে কি বেঁচে আছে বলে জেনেছেন?